একটা জিনিস খেয়াল করলেই দেখা যায়, যখনই কোথাও যুদ্ধ বাধে বা কোনো বড় ধরনের সংঘাতের খবর আসে, প্রায় সাথে সাথেই সোনার দামটা কেমন লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। আজকের আলোচনাটা ঠিক এই অদ্ভুত সম্পর্কটা নিয়েই। কিন্তু প্রশ্ন হলো, ঠিক কেন এমনটা হয়? যুদ্ধের সাথে সোনার দাম বাড়ার পেছনে আসল কারণটা কি? এটা কি শুধুই একটা ভয় বা অনিশ্চয়তার খেলা, নাকি এর পিছনে আরও গভীর কোনো অর্থনীতি আর বড় বড় কৌশলগত চাল কাজ করে? চলুন আজ এই রহস্যটাই একটু ভেদ করা যাক। তো চলুন একেবারে গোড়া থেকে শুরু করি। দেখুন, যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে বাজারে যে জিনিসটা সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে তা হলো চরম অনিশ্চয়তা। সামনে কি হতে চলেছে তা কেউই ঠিকমতো বলতে পারে না। আর এই না জানাটাই কিন্তু অর্থনীতির জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ। মানে এই অনিশ্চয়তার ফলটা কি হয়? ধরুন ব্যবসা বাণিজ্য হুট করে বন্ধ হয়ে যেতে পারে। তেল গ্যাসের দাম এমনভাবে বাড়তে পারে যে তা আকাশ ছুঁয়ে ফেলে। যে সাপ্লাই চেনের উপর আমরা নির্ভর করি, মানে আমদানি রপ্তানি, সেটাও ভেঙে পড়তে পারে। আর শেয়ার বাজারের কথা তো বাদই দিলাম, সেটা যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে। এমনকি দেশের বড় বড় ব্যাংকগুলো পর্যন্ত প্রচণ্ড চাপের মুখে পড়ে যায়। এখন ভাবুন তো, এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে একজন সাধারণ বিনিয়োগকারী থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠান, সবার মনে কিন্তু একটাই প্রশ্ন ঘুরপাক খায়। এই যে জমানো টাকা, এটা কোথায় রাখলে নিরাপদ থাকবে? কোথায় গেলে এর মূল্যটা অন্তত কমে যাবে না? আর ঠিক এখানে সেফ হেভেন অ্যাসেট বা নিরাপদ আশ্রয় সম্পদের ধারণাটা চলে আসে। এটা হলো এমন একটা সম্পদ যা বাজারে চরম দুঃসময়ে, মানে যখন চারদিকে সংকট আর অস্থিরতা, তখনও নিজের মূল্যটা ধরে রাখে। শুধু তাই না, অনেক সময় এর দাম উল্টো বেড়েও যেতে পারে। আর হাজার হাজার বছর ধরে এই সেফ হেভেন অ্যাসেটের সবচেয়ে ক্লাসিক উদাহরণ হল সোনা। তাহলে আমরা বুঝলাম যে অনিশ্চয়তা একটা বিরাট কারণ। এবার চলুন এই ধাঁধার পরের ধাপে যাই। এবার দেখব কিভাবে যুদ্ধ সরাসরি আমাদের পকেটে থাকা টাকার মান বা ভ্যালু কমিয়ে দেয়। দেখুন, যুদ্ধ কিন্তু অনেকটা ডমিনো এফেক্টের মতো কাজ করে। প্রথমে এটা তেল বা গ্যাসের মতো জরুরি জ্বালানি সরবরাহে একটা বড় ধাক্কা দেয়। ফলে কি হয়, জ্বালানির দাম হু হু করে বেড়ে যায়। আর জ্বালানির দাম বাড়া মানে কিন্তু শুধু গাড়ির তেলের খরচ বাড়া নয়, এর মানে কারখানার উৎপাদন খরচ থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, এমনকি খাবারের দাম পর্যন্ত বেড়ে যাওয়া। এই ব্যাপারটিকেই আমরা বলি মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। আর সহজ কথায় মুদ্রাস্ফীতি মানে হলো আমাদের পকেটে থাকা টাকার কেনার ক্ষমতা কমে যাওয়া। আর ঠিক এই জায়গাতে সোনা একটা রক্ষা কবচের মতো কাজ করে। একে বলা হয় ইনফ্লেশন হেজ, মানে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে একটা শক্ত ঢাল। যখন কাগজের টাকার মূল্য দিন দিন কমতে থাকে, তখন সোনার মূল্য সাধারণত স্থিতিশীল থাকে বা অনেক ক্ষেত্রে বেড়ে যায়। এর সাথে কিন্তু আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে আছে। একটা যুদ্ধ চালানোর জন্য কিন্তু বিপুল পরিমাণ অর্থের দরকার হয়। অস্ত্রশস্ত্র, সৈন্য, রসদ সব মিলে এলাহি খরচ। এই খরচ মেটাতে সরকারগুলো প্রায় তাদের কেন্দ্রীয় ব্যাংকে দিয়ে প্রচুর নতুন টাকা ছাপায়। আর অর্থনীতির সহজ নিয়ম হলো, যখন বাজারে টাকার সরবরাহ অনেক বেড়ে যায়, তখন স্বাভাবিকভাবেই প্রতিটি টাকার মূল্য কমে যায়। কিন্তু সোনার ক্ষেত্রে এই ব্যাপারটা একেবারেই আলাদা। কোনো সরকার চাইলেই তো আর সোনা ছাপিয়ে ফেলতে পারে না, তাই না? এর সরবরাহ খুবই সীমিত। পৃথিবীতে যা সোনা আছে তা খনি থেকে অনেক কষ্ট করে তুলে আনতে হয়। এই সীমিত যোগান আর বাস্তব অস্তিত্বই কিন্তু কাগজের টাকার বিপরীতে সোনার উপর মানুষের হাজার হাজার বছরের আস্থার মূল কারণ। আচ্ছা, এতক্ষণ তো আমরা সাধারণ বিনিয়োগকারীদের দিক থেকে বিষয়টা দেখলাম, কিন্তু আসল খেলাটা কিন্তু হয় আরও অনেক বড় পরিসরে। চলুন এবার দেখি এই খেলার যারা বড় খেলোয়াড়, মানে বড় বড় প্রতিষ্ঠান আর কেন্দ্রীয় ব্যাংক, তারা কিভাবে সোনাকে তাদের একটা গোপন অস্ত্র হিসেবে ব্যবহার করে। কারা এই বড় খেলোয়াড়? এদের মধ্যে আছে বিলিয়ন বিলিয়ন ডলারের বড় বড় ইনভেস্টমেন্ট ফান্ড, বিশ্বের সবথেকে ধনী মানুষেরা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক। এরাও কিন্তু তাদের রিজার্ভের একটা বড় অংশ সোনায় জমিয়ে রাখে।
এখন প্রশ্ন হল এদের কাছে সোনা কেন এত মূল্যবান? কারণটা হল সোনা একটা রাজনৈতিকভাবে নিরপেক্ষ সম্পদ। এটা কোনো একটা দেশের আইন বা কাগজের টাকার ওপর নির্ভরশীল নয়। ধরুন এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক খারাপ হলো, বা কোনো দেশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশন জারি করা হলো, এসবের কোনো কিছুই কিন্তু সোনার আন্তর্জাতিক মূল্যকে প্রভাবিত করে না। সোনা হল সীমান্তের ঊর্ধ্বে থাকা এক সম্পদ। আচ্ছা, এখানে কিন্তু একটা বেশ মজার ব্যাপার আছে, যেটা নিয়ে অনেকেই একটু দ্বিধায় পড়ে যান। আমরা তো দেখি যে যুদ্ধের সময় শুধু সোনা না, ডলারের দামও বাড়ে। দুটোকেই নিরাপদ আশ্রয় বা সেফ হেভেন বলা হয়। তাহলে প্রশ্ন হলো, দুটো জিনিস একসাথে কিভাবে শক্তিশালী হয়? এর কারণটা বুঝতে হলে ডলার আর সোনার ভূমিকাটা একটু আলাদা করে দেখতে হবে। দেখুন, ডলার শক্তিশালী হয় কারণ এটা বিশ্ব বাণিজ্যের প্রধান মুদ্রা। আন্তর্জাতিক কেনাবেচা বা লেনদেনের জন্য তখন ডলারের চাহিদা অনেক বেড়ে যায়। অন্যদিকে সোনা শক্তিশালী হয় যখন কাগজের মুদ্রার উপর থেকে মানুষের বিশ্বাসটা টলে যায়। তখন সোনা হয়ে ওঠে শেষ এবং সবচেয়ে নিরাপদ আশ্রয়। মানে একটা হলো বিশ্ব অর্থনীতির বর্তমান চালিকা শক্তি, আর অন্যটা হলো চিরস্থায়ী বিশ্বাসের প্রতীক। তবে একটা জিনিস মাথায় রাখা দরকার, যদি যুদ্ধটা অনেক দিন ধরে চলে আর তার ফলে মুদ্রাস্ফীতি খুব বেশি বেড়ে যায়, তখন কিন্তু সাধারণত ডলারের চেয়ে সোনার শক্তিটাই বেশি করে প্রকাশ পায়। কারণ সোনা একটা বাস্তব ভৌত সম্পদ, যার মূল্য দীর্ঘমেয়াদে মুদ্রাস্ফীতির সাথে পাল্লা দিয়ে বাড়ে। এতক্ষণের আলোচনা শোনার পর হয়তো মনে হতে পারে যে যুদ্ধ মানেই সোনার দাম বাড়বে, এটা যেন একটা নিশ্চিত সমীকরণ। কিন্তু বাস্তবতা কি আসলেই এতটা সরল? উত্তরটা হলো না, ঠিক ততটাও নয়। আসলে আরও অনেক কিছু সোনার দামকে প্রভাবিত করে। যেমন ধরুন, যুদ্ধটা কি একটা ছোট আঞ্চলিক সংঘাত, নাকি এটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে? সংঘাতটা কতদিন ধরে চলছে? ওই সময় ব্যাংকগুলো সুদের হার বাড়াচ্ছে নাকি কমাচ্ছে? মার্কিন ডলার অন্য মুদ্রাগুলোর তুলনায় কতটা শক্তিশালী? আর সব মিলিয়ে বিনিয়োগকারীদের মধ্যে ভয়ের মাত্রাটা ঠিক কতটা? এই সব কিছুর মিলিত প্রভাবেই কিন্তু সোনার দাম নির্ধারিত হয়। তাহলে চলুন পুরো আলোচনাটা একবার খুব সংক্ষেপে গুছিয়ে নেওয়া যাক, যাতে মূল পয়েন্টগুলো একেবারে পরিষ্কার হয়ে যায়। তাহলে মূল কথা হলো, যুদ্ধের সময়ে সোনার দাম বাড়ার পেছনে মূলত 4টি কারণ কাজ করে। প্রথমত, ভয় আর অনিশ্চয়তা মানুষকে তাদের টাকা পয়সা নিরাপদ রাখতে সোনার দিকে ঠেলে দেয়। দ্বিতীয়ত, যুদ্ধের কারণে যে মুদ্রাস্ফীতি হয় তা কাগজের টাকার মূল্য কমিয়ে দেয়। তৃতীয়ত, সরকারগুলো যুদ্ধের খরচ মেটাতেই ইচ্ছে মতো নতুন টাকা ছাপায়, যা মুদ্রাকে আরও দুর্বল করে ফেলে। আর চতুর্থত, বড় বড় প্রতিষ্ঠান আর কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনাকে একটা নিরাপদ ও কৌশলগত সম্পদ হিসেবে ব্যবহার করে নিজেদের সুরক্ষিত রাখে। এখন শেষ প্রশ্নটা হলো, এই 21 শতকে এসে যুদ্ধের ধরন তো পাল্টাচ্ছে। এখন সাইবার যুদ্ধ হচ্ছে, অর্থনৈতিক সংঘাত বাড়ছে। বিশ্ব সংঘাতের এই নতুন মেরুকরণে সোনার ভবিষ্যৎ কি? সোনার দাম আগামী দিনে কোথায় গিয়ে দাঁড়াতে পারে? এটা কিন্তু আমাদের সবার জন্যই একটা বড় ভাবনার বিষয়।